আমাদের আজকের গল্প নাস্তিক, কলমে সুপর্ণা ঝা। কিরে, আজকের দিনেও আশিস ভেতরে এলো না? মায়ের বিস্ময় মাখা প্রশ্নের উত্তর কি দেবে ভেবে পেল না শুভশ্রী। খুব সহজ হবার ভঙ্গিতে বলল, বাদ দাও না মা, জানোই তো ও এসব পুজো আচ্চার অনুষ্ঠানে থাকতে চায় না। চলো তো ভেতরে চলো। মা একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট মেয়ের হাত ধরে পুজোর ঘরে গেল। ছোট জামাইটার সব ভালো, কিন্তু মনে হয় ঠাকুর দেবতায় বিশ্বাস নেই। সব সময় কেমন যেন এড়িয়ে চলে। আবার শাশুড়ি মাকে কৈফিয়ত দিতে হবে। বুড়ো মানুষটা তখন থেকে ছোট নাতনি আর নাত জামাইয়ের জন্য হাপিত্যেশ করে বসে আছে। ঘরে ঢুকেই আবার এক প্রশ্নের মুখে পড়তে হলো শুভাকে। শুভশ্রীর ডাকনাম শুভা, আর ওর দিদির নাম গীতশ্রী ওরফে গীতা। শুভাকে একা দেখেই প্রথমেই জামাইবাবুর প্রশ্ন, কি হলো শালি সাহিবা, একা কেন? আমাদের আশিসবাবু কোথায়? সব কিছু সহজ করার জন্য শুভশ্রী বলল, কেন একা শালিতে কাজ হবে না জামাইবাবু? তোমাদের জামাইটাই সব, আর আমি বুঝি ফেল না? আমি যে এসেছি তাতে চলবে না বুঝি? আরে না না, কি যে বলো শালি সাহিবা, আমার তো শালিতেই চলে যাবে, কিন্তু তোমাদের তো নতুন বিয়ে হয়েছে, তাই জিজ্ঞেস করছি তোমার চলবে তো? বলে জামাইবাবু হা হা করে হাসতে শুরু করলো। ঘরের সকলেই সেই হাসিতে সামিল হলো। সুবাও হাসলো, কিন্তু মনে মনে ভীষণ খারাপ লাগতে লাগলো। অনেক সাত করে বাবা আজ এই গুরু পূর্ণিমা দিনে বাড়িতে প্রতিষ্ঠিত রাধা মাধবের পুজো রেখেছেন। খুব শখ ছিল প্রথমবার দুই মেয়ে জামাইকে নিয়ে পুজোর বাহানায় একটু আনন্দ করবেন, কিন্তু আশিস সে কথা বুঝলে তো? আর একটু পরেই এক এক করে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসতে শুরু করবে, আর সকলেই একই প্রশ্ন করবে, নতুন জামাই আসেনি? ধুর, ভালো লাগে না। মনে মনে শুভশ্রী আবার ভাবল, তারও না এলেই ভালো হতো, শরীরটা ভালো নেই জাতীয় কিছু একটা বলে কাটিয়ে নিলেই হতো। দিদি পাশে এসে বলল, কি অত ভাবছিস রে শুভা, আশিস এলো না কেন? আর বলিস না দি ভাই, ওর খুব দরকারি একটা কাজ পড়ে গেছে, তাই আমাকে ড্রপ করে দিয়ে চলে গেল। শুভশ্রী দিদিকে কথাগুলো বলল। সে ঠিক আছে, অন্তত 5 মিনিটের জন্য ঢুকে একটু বাপি আর ঠাম্মার সাথে দেখা করে যেতেই পারতো। ওনারা তো কিছুতেই বুঝবেন না। ও ভালো কথা, ঠাম্মার সাথে দেখা করেছিস? দিদি শুভাকে জিজ্ঞাসা করল। শুভশ্রী মাথা নাড়িয়ে জানায় যে দেখা হয়নি। যা তাড়াতাড়ি দেখা করে আয়, বলে দিদি শুভার হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে ঠাকুরের সিংহাসনের দিকে এগিয়ে গেল। আর ধীর পায়ে শুভা এগোলো ঠাম্মির ঘরের দিকে, আর মনে মনে কথা সাজাতে লাগলো, কি বলে বোঝাতে হবে ঠাম্মাকে। লাল পাড় গারদের শাড়ি আর সোনার অলংকারে সজ্জিত নতুন বিয়ে হওয়া শুভাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন ঠাকুমা। শুভাকে জড়িয়ে ধরলেন, তারপর দরজার দিকে তাকিয়ে বললেন, আমার নাচ জামাইটা কোথায় রে দিদি ভাই? তাকে কি আঁচলে লুকিয়ে এনেছিস? লজ্জিত হয়ে শুভা বলল, কি যে বলো না ঠাম্মা, ভালো করে দেখে নাও এই আঁচলটা, কোথাও তোমার নাচ জামাই আছে কি না। এই বলেই শুভা তার শাড়ির আঁচলটা ঠাকুমার দিকে এগিয়ে দিল। তারপর দুঃখ দুঃখ মুখ করে ঠাকুমাকে জড়িয়ে ধরে বলল, ও তো আসতেই পারলো না গো ঠাম্মি, আসলে হঠাৎ একটা দরকারি কাজ পড়ে গেছে ওর। মাঝপথে শুভাকে থামিয়ে দিয়ে ঠাকুমা অবাক হয়ে বলল, আসেনি মানে? আজ তো তোদের মঙ্গলের জন্যই পুজোটা রাখা হয়েছে, তাছাড়া আজ তো রবিবার, আজ আবার কিসের কাজ? এখনই তুই ফোনটা কর, আমাকে ধরে দে তো, আমি কথা বলবো সে ব্যাটার সঙ্গে। আরে ঠাম্মি, তুমি না কিচ্ছু বোঝো না, আসতে পারলে তো ঠিকই আসতো, তাছাড়া আমাকে নিতে আসবে তো রাত্রে। যদিও এমন কোনো কথা হয়নি তার বরের সঙ্গে, বরং রাত্রে শুভা এখানে থাকার কথাই বলে এসেছে তার শাশুড়ি মাকে। তখন না হয় খুব করে ঝগড়া করে নিও তোমার নাচ জামাইয়ের সঙ্গে, কেমন? আর তখন থেকে কি নাচ জামাই করছো বলো তো? আমি যে এত সাজুগুজু করে এলাম, আমার দিকে তো তাকাচ্ছই না, আমার বুঝি কোনো দামই নেই? এই বলে কপট রাগ দেখিয়ে শুভা ঠোঁট ফোলায়। ঠাকুমা আদর করে শুভাকে জড়িয়ে ধরে বলে, ওরে আমার আল্লাদি দিদি ভাই, তোমাকে তো সব সময় খুব সুন্দর লাগে, আর আলাদা করে কিছু বলতে লাগে নাকি? কিন্তু দুজন হরপার্বতীকে যে একসঙ্গে দেখতে চেয়েছিলাম, বুড়ি হয়েছি, কখন হুট করে ওপর থেকে ডাক আসবে?
ঠাম্মার কথার মাঝেই তাড়াহুড়ো করে দিদি এসে ঘরে ঢুকে বলল, চল শুভা, কাছড়া পাড়ার কাকা কাকিরা সবাই চলে এসেছে, পিসিরাও এখনই এসে পড়বে, ঠাকুর মশাইরাও এসে গেছেন, এখনই পুজোতে বসবেন, সবাই তো তোরই খোঁজ করছে। আর ঠাম্মি, তুমিও নিচে ঠাকুর ঘরে এসো। দাঁড়াও, একা একা আবার আসতে যেও না, আমি এসে নিয়ে যাচ্ছি, নয়তো মাকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে শুভাকে হাত ধরে টেনে নিয়ে চলে গেল গীতা। দিদির সাথে সিঁড়ি দিয়ে নামতে নামতে শুভা বলল, থ্যাংক ইউ দি ভাই, তুই বাঁচালি আমাকে, না হলে আমাদের উকিল ঠাম্মার জেরায় আমি তো ঘাবড়ে গেছিলাম। দিদি বলল, কিন্তু এখনো তো আরও অনেক জেরা বাকি আছে রে, যা, কাকিরা তো তোকেই খুঁজছে, আর বাবাকে কি করে বোঝাবি? অসহায় শুভা দিদির মুখের দিকে শুকনো মুখে তাকালো। সত্যি তো, বাবাকে কি করে বলবে শুভা? শুধুমাত্র রবিবারের আড্ডাটা বাদ যাবে বলে আশিস এলো না, নাকি রবিবারে মায়ের হাতের গরম গরম খাসির মাংসের ঝোল ভাত খাবে বলে এলো না? আর শাশুড়ি মাটাও হয়েছে তেমন, কত করে আসতে বলেছিল শুভা ওনাকে, কিন্তু উনিও ঠিক ছেলের মতোই এইসব পুজো বাড়িতে নাকি ওনারা ঠিক কমফোর্ট ফিল করেন না। এসব কথা শুভা কাকে বলবে? ঠাকুরমশাইরা পুজোতে বসে পড়েছেন। ওদের বাড়ির পুরনো ঠাকুরমশাই ছাড়াও সঙ্গে আরও দুজন চেলা চামুন্ডা আছেন, আজ আবার যজ্ঞও হবে, তো তাই হয়তো ওনাদেরকেও লাগবে। ইচ্ছে করেই শুভা ব্যস্ততার ভান করে কাকিদের থেকে একটু দূরত্ব রেখে বাবার পেছনে গিয়ে তাড়াতাড়ি বসে পড়ল। এত ব্যস্ততার মধ্যেও বাবা ঠিক বুঝতে পেরে গেছেন যে পেছনে শুভা এসে বসেছে। মুখ না ফিরিয়েই গম্ভীরভাবে বাবা শুভাকে জিজ্ঞেস করল, আশিস কখন আসবে? আমতা আমতা করে শুভা বলেই ফেলল যে ও রাতে আসবে বাপি, আসলে হঠাৎ ওর একটা দরকারি কাজ পড়ে গেছে তো। যদিও এমন কোনো কথা হয়নি শুভার সঙ্গে আশিসের, আসলে সাময়িক বিপদটা কাটিয়ে নেবার জন্য মানুষ যা খুশি করতে পারে বা বলতে পারে, তাই তো ঠাকুর ঘরে বসে নির্দ্বিধায় শুভা এই মিথ্যে কথাটা বলেই ফেলল তার বাবাকে। শুভার বাবা হয়তো মায়ের মুখ থেকে আগেই শুনেছিল আশিসের না আসার খবরটা, তাই আরও গম্ভীর হয়ে বিরক্তির সাথে বলে উঠলেন, অপদার্থ একটা। যদিও শুভা নিজেও তার বরের ওপর আজ ভীষণ বিরক্ত, তবু বাপির মুখে বলা অপদার্থ শব্দটা তার কানে ভীষণভাবে বাঁধল। একেই বুঝি বলে স্ত্রীর মন, নিজে তার স্বামীর ওপর কারণে অকারণে অনেক মান অভিমান করবে, কিন্তু অন্য কেউ তার স্বামীর নামে কিছু বললে ভীষণ খারাপ লাগে। শুভার একবার মনে হলো এখান থেকে উঠে চলে যায়, কিন্তু আবার ভেবে দেখল অন্যায় তো কিছু বলেননি তার বাবা। অনেক আশা নিয়ে যাতে দুই জামাই উপস্থিত থাকতে পারে, তাই আজকের এই ছুটির দিনটাতেই পুজোটা রেখেছিলেন। বিয়ের সময় সকল আত্মীয় স্বজনদের সঙ্গে সেভাবে ছোট জামাইয়ের পরিচয় হয়নি, তাই আজ কলকাতার আশেপাশের সকলের আত্মীয়কেই বাবা পুজোয় আসতে বলেছেন। আর আসল মানুষই যদি অনুপস্থিত থাকে তাহলে রাগ তো হবারই কথা। আশিসের না আসাতে তাই তো সবার খারাপ লাগতেই পারে। অনেক দেখে শুনে তাদের শিক্ষিতা সুন্দরী ছোট কন্যার জন্য এত ভালো একটা সম্বন্ধ করেছিলেন মা বাপি আর ঠাম্মা মিলে। আদরের দুই মেয়েকেই তারা কলকাতার মধ্যেই বিয়ে দিয়েছেন, যাতে আপদে বিপদে অথবা পুজো পার্বণে তাদের মেয়ে জামাইকে সবসময় কাছে পান। মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে কর্মরত আশিস, আর বিজ্ঞান বিভাগের শিক্ষিকা সুভাষ শাশুড়ি। বিধবা মায়ের একমাত্র সন্তান আশিস। ওর মায়েরা তো সে বড় হয়েছে, কিন্তু এতটাই আদর্শ যে যুক্তি ছাড়া কোনো কিছুই মানতে চান না ওনারা। ঠিক বিপরীত অবস্থানে থেকে মা ঠাকুমার সংস্কার আর নিয়ম শৃঙ্খলায় বড় হওয়া শুভার প্রথম প্রথম খুব অচেনা লাগতো আশিসদের বাড়ির পরিবেশটা। এত বড় বাড়ি, কিন্তু আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, আবার সারা বাড়িময় ছড়িয়ে আছে বিভিন্ন দেশের দেবদেবীর ছবি। সকালে উঠে জপ তপ অথবা সূর্য প্রণাম সবই করে মা ছেলে, তবু শুভার অবাক লাগে এদের চালচলনগুলো। সকালে উঠে এক শালিক অথবা এক চোখ দেখলে এখনও শুভার মনে হয় আজ বুঝি তার দিনটি খারাপ যাবে, তাই সারাদিন ভয়ে ভয়ে সেদিন তার দিনটি পার হয়। এরকমই অনেক কুসংস্কার শুভার মধ্যে ঠাসা। এসব দেখে ওর বর আর শাশুড়িমা হাসাহাসি করেন। অনেকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন তারা শুভাকে। এই তো সেদিন একটা কালো বেড়ার রাস্তা কেটে দিলে শুভা গাড়ি থামাতে বলে আশিসকে, কিন্তু নির্বিকার আশিস আর আশিসের মা সেই পথ দিয়ে সহজভাবে চলে গেলেন। সংস্কার জীবনে এই বৈপরীত্য অবশ্য আশিস আর শুভার ভালোবাসায়
কোনো অন্তরায় হতে পারেনি। তবু সমাজে থাকলে কিছু নিয়ম শৃঙ্খলা তো মেনে চলতেই হয়। বিয়ের পর এই 4 মাসেও শুভা আশিসকে এটা বোঝাতেই পারেনি। তাই আজ তো সবার কাছে কথা শুনতেই হবে। বাইরে পিসিমণির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই ওনারা এসে গেলেন। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পিসিমণি যা সন্দেহবাতিক মহিলা। এই রে, আরেক প্রশ্ন জবাবদিহি করতে হবে শুভাকে। পিসিমণি এসে প্রথমে শুভার খোঁজ করল। তারপর আশিস কেন আসেনি সেই প্রশ্নে জেরবার করে তুলল শুভাকে। দাদার বড় জামাইটা তো খুবই ভালো হয়েছে, একেবারে শ্বশুরবাড়ির বাধ্য। আজ 2.5 বছর ধরে সবাই দেখছে বড় জামাইকে। আপদে বিপদে সব সময় সে শ্বশুরবাড়ির সাথেই আছে। বড় ম্যানেজারের পদে সরকারি ব্যাংকে চাকরি করে। দেখতেও তেমন সুন্দর, কিন্তু কোনো অহংকার নেই। শ্বশুরবাড়ির সবাইকে কত সম্মান করে, এক ডাকেই তাকে পাশে পাওয়া যায়। শুভার বিয়ের সময় বাড়ির ছেলের মতো দায়িত্ব নিয়ে সব কাজ করেছিল, সেটা তো সকলেই দেখেছে। সেই নিয়ে মনে মনে আত্মীয়দের মধ্যে একটা চাপা হিংসে ছিল। আত্মীয়রা এক একজন যেন আজব। নিজেদের মধ্যে কেউ কষ্টে থাকলে যেমন তাদের খারাপ লাগে অন্তত সামনে, ঠিক তেমনই কেউ বেশি ভালো থাকলেও তারা আবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যান। নিজের মনকে একটু সান্ত্বনা দিতে খুঁজতে বসে পড়েন। এমনিতেই দাদার ছেলে নেই বলে খুব চিন্তায় ছিল শুভার পিসিমণি, কিন্তু জামাই দুটো ভালো হয়ে যাওয়ায় ওনার চিন্তাটা যেন আরও বেড়ে গেছে। ছোটটি কি তাহলে অন্যরকম? শ্বশুরবাড়িকে অত তোয়াক্কা করে না মনে হয়। ভাবে ভাবে প্রশ্নে উত্তরে পিসিমণি সেটাই বুঝে নিতে চাইছেন, চেষ্টা করছেন। আর এটাতেই হয়তো তার শান্তি লাভ হচ্ছে। শুভা এবং ঘরে উপস্থিত সকলেই সেটা বুঝতে পারছে। অনিচ্ছে সত্ত্বেও শুভাকে সব প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তাকে। এদিকে পুজো আরম্ভ হয়ে যাওয়ায় ঠাকুর ঘরের মধ্যে এত কথার আওয়াজে ঠাকুরমশাই বিরক্ত হচ্ছেন দেখে বাবা চোখের ইশারায় ওদের চুপ করতে বললেন। মাঝপথে গল্প বন্ধ হওয়ায় বেজার মুখ করে পিসিমণি চুপ করে গেলেন। তারপর কাকিমার সঙ্গে কানে কানে ফিসফাস শুরু হলো। আশ্চর্য এই পিসিমণির স্বভাব। এতদিন বাদে বাপের বাড়ি এসে কোথায় সবার আগে বয়স্কা মাটার খোঁজ করবে, পুজোর জোগাড় ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখবে, তা না, এসেই দাদার সংসারের ফাঁকটা খুঁজতে বসেছে। বেশ হয়েছে, আদরের দাদার ধমক খেয়ে মুখটা চুন হয়েছে তো। মনে মনে শুভা বলল, যাক বাবা, বাঁচা গেল। কিছুক্ষণ কোনো কৈফিয়ত দিতে হবে না। একে একে তো সকলেই চলে এসেছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। একটু আগেই দিদির শ্বশুরমশাই আর শাশুড়িমাও আসলেন। মা ওনাদেরকে নিয়েই ব্যস্ত আছেন। জামাইবাবুর মতো ওনার বাবা মাও খুব ভালো, যে কোনো কাজে ডাকলেই ওনারা আসেন। ওদিকে বাইরের চাতালে ত্রিপল খাটিয়ে ভোগ রান্না করছেন রান্নার ঠাকুর। চারিদিকেই রাধা তরকারির সুগন্ধে ম ম করছে। খাঁটি ঘিয়ের গন্ধের সাথে ঠাকুর ঘরের ধূপ ধুনো আর ফল মিষ্টান্নের গন্ধে মাখামাখি হয়ে পুজো বাড়ি যেন জমে উঠেছে। সকলেই উপোস করে আছে, তাই ঘ্রাণেই অর্ধ ভোজনের মতো প্রাণ ভরে সকলেই আঘ্রাণ নিচ্ছেন। পুজো শুরু হওয়ার পরে আরেক প্রস্ত ছোট মেয়ে জামাইয়ের খোঁজ হতেই বাধ্য হয়ে দিদি জামাইবাবুকে পুজোতে বসালো শুভা। আর দিদির পেছনটাতে নিজেই বসলো। ঠাকুরমশার পাশটাতে গম্ভীর মুখ করে বাবা বসে আছেন। শুভা তার বাপির মুখের দিকে তাকাতেই পারছে না। আজ একটু কষ্ট করে আসতেই পারত আশিস। সকলের সাথে মিলেমিশে এটাও একটা আনন্দের দিন হিসেবে কাটাতো না হয়। তাছাড়া সবার চোখে বাবাকে এভাবে ছোট হতে হতো না। মনে মনে খুব অভিমান হয় শুভার। বাড়ি ফিরে অত সহজে কিছুতেই আশিসকে ক্ষমা করবে না। হঠাৎ বাইরে তুমুল চিৎকার চেঁচামেচি শোনা গেল। পুজো ছেড়ে বাধ্য হয়েই সকলে ছুটে এলো বাইরে। শুভা বাইরে এসে দেখলো মা চিৎকার করতে করতে সিঁড়ির দিকে ছুটছেন। পেছন পেছন সবাই এসে দেখলো ঠাকুমা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশটা, মনে হয় মাথা ফেটে গেছে। এক মুহূর্ত দেরি না করে জামাইবাবু ঠাম্মিকে পাচাকোলা করে নিয়ে ওনাদের গাড়িটা নিয়েই বেরিয়ে পড়লেন নার্সিংহোমের উদ্দেশ্যে। সাথে মা, দিদি, কাকাতো, পিস্ততো, দাদারা সকলেই চলে গেল। গাড়িতে আর জায়গা না থাকায় শুভা যেতে পারল না ওদের সঙ্গে। ভাবলো অন্য গাড়ি করে যাবে। এই ভেবে বারান্দায় পা রাখতেই দেখলো বাবা পাথরের মতো দাঁড়িয়ে আছেন ঠাকুর ঘরের সামনে, আর মাসি বাবাকে সামলাচ্ছেন। একটু আগেই বাড়ি ভর্তি লোকজন ছিল, কত আনন্দের পরিবেশ ছিল। মুহূর্তেই কি হয়ে গেল, একসঙ্গেই সবাই যেন কোথায় চলে গেছে। শুভার চারপাশটা শূন্য মনে হচ্ছে।
বাড়ির দিকটাও তো সামলাতে হবে, সব কিছু খোলা অবস্থায় পড়ে আছে। তাই বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঠাকুর ঘরে বসিয়ে শুভা নিজের ফোনটা হাতে নিয়ে বাইরে এলো। আশিসকে খবরটা জানাতে হবে, কিন্তু তার আগে শুভাকে জানতে হবে ওরা কোন নার্সিংহোমে গেছে। দিদিকে ফোন করতে গিয়ে শুভা দেখলো দিদি যেখানটায় বসেছিল সেখান থেকে রিং হয়ে যাচ্ছে। তাড়াহুড়োতে দিদি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছে। আরেক হাতে ফোনটা তুলে নিয়ে আসলো শুভা। যত্ন করে রেখে দিতে হবে। তারপর পিস্তত দাদাকে ফোন করতেই ও বলল যে ওরা পাড়ার নার্সিংহোমেই দিদাকে নিয়ে এসেছে, ডাক্তারবাবু দেখছেন, তবে জ্ঞান এখনো ফেরেনি। তারপর শুভার মা ওর দাদার থেকে ফোনটা নিয়ে বাপির সঙ্গে কথা বলতে চাইল। শুভা তাড়াতাড়ি বাপিকে গিয়ে ফোনটা দিল। ওদিক থেকে শুভার মা বলল ওর বাবাকেই বসে পুজোটা শেষ করে নিতে। প্রথমে উনি রাজি না হলেও মায়ের মঙ্গলের কথা ভেবে রাজি হলেন। তারপর ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে 10 মিনিটের মধ্যেই পুজোর সমাপন করে দিতে বললেন। বাপির কাছে মাসিমণিকে বসিয়ে শুভা একটু বাইরে গেল আশিসকে খবরটা দিতে। চারিদিকে সব ঘর দুয়ার খোলা, রান্নার লোকেরা বাইরে ঘোরাঘুরি করছে। ওরাও বেচারারা ধন্দে পড়ে গেছে। রান্নাগুলো শেষ করবে নাকি সব বন্ধ রেখে চলে যাবে বুঝতে পারছে না। আবার এই পরিস্থিতিতে কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না, তাই গ্যাসটা বন্ধ করে দিয়ে এদিক ওদিক পায়চারি করছে। ব্যালকনির ঘরটা ঠাকুর ঘর থেকে অনেকটাই দূরে, তাই শুভা সেটা বন্ধ করতে ওদিকে যেতেই হঠাৎ কানে এলো কাকিমা আর পিসিমণির গলা। এতক্ষণ শুভা খেয়াল করেনি সবাই এদিক ওদিক ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকে আবার চলেও গেছেন, তাই হঠাৎ করেই সব ফাঁকা লাগছিল। ধীর পায়ে শুভা পিসিমণিদের ঘরের দিকে এগোলো। পরিষ্কার শুনতে পেল পিসিমণি বলছে, সব অনাচার বুঝলে ছোট বৌদি? মা বলছিল শুভা আর বরের জন্যই পুজোটা রাখা হয়েছে। আর কেমন নাস্তিক ছেলে দেখলে, পুজোতে বসা তো দূর, একবারও এলো না। আজ ওর জন্যই আমার মাটা আর এমন অবস্থা হলো। জানি না বয়স্ক মানুষটা এতটা ধকল নিতে পারবে কিনা, বলে পিসিমণি কাঁদতে লাগলো। কাকিমা বলল, চুপ করো নীলা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আজকালকার ছেলেপুলেরা কি যে মনে করে নিজেকে। আর শুনতে পারলো না শুভা। তাহলে এই দুর্ঘটনার জন্য সবাই তাদেরকেই দায়ী করছে? শুভার মনের মধ্যে তীব্র অভিমান জমতে থাকে। দুয়ে দুয়ে 4 মেলাতে থাকেও মনে মনে। তাহলে কি সেই জন্যই সবাই ঠাম্মির সঙ্গে চলে গেল, আর শুধু তারই জায়গা হলো না গাড়িতে? ঠাম্মি ছিলেন শুভার সবচেয়ে কাছের জন। দিদি বিয়ে হয়ে চলে যাবার পর যত আদর আবদার সবই চলতো ঠাম্মির কাছে। একে আদরের ঠাম্মির জন্য মন খারাপ, তার উপরে এত বড় অপবাদ। শুভার আর ইচ্ছাই করল না আশিসকে কিছু জানাতে। চোখের জল মুছতে মুছতেই ঠাকুর ঘরের সামনে এসে দাঁড়ালো। পুজো প্রায় শেষ, বলা যায় কোনো রকমে শেষ করা হলো। পরে সব ঠিকঠাক হলে একটি শুভদিন দেখে হোমযজ্ঞ সব হবে না হয়। ঠাকুর প্রণাম সেরে বাবা বেরিয়ে এসে বাড়ির গাড়িটা বের করতে বলল ড্রাইভারকে। শুভা সামনে দাঁড়িয়েছিল, তবু ওকে একবার সাথেও যেতে বলল না বাপি। হয়তো বাড়িতে কেউ নেই, এদিকটাও সামলাতে হবে, তাই শুভাকে সাথে নিলেন না। কিন্তু রাগ অভিমান মানুষকে অন্ধ করে দেয়, তাই শুভা মনে মনে খুব কষ্টও পেল। তাহলে কি বাপিও আশিসকেই দোষী মনে করছে? শুভার মাথা কাজ করছে না, তাই চুপ করে দাঁড়িয়েই রইল ও। পিসি আর কাকিও বাবার সঙ্গে নার্সিংহোমে চলে গেল। দিদির শ্বশুর শাশুড়িও যেতে চেয়েছিলেন, কিন্তু বাবা ওনাদেরকে ঘরে রেস্ট নিতে বললেন। আরও বললেন সময় মতো সব জানাবেন ওনাদেরকে। কিন্তু আশিসের নাম একবারও মুখে আনলো না তো বাপি। রাগে অভিমানে দুঃখে শুভা ডাইনিংয়ের সোফায় চুপ করে বসে রইল। এভাবে কতক্ষণ কেটেছে কে জানে। আবার বাইরে কোলাহল শোনা গেল। জামাইবাবুর গলা না? কি হলো আবার? ভয় ভয় শুভা বাইরে বেরিয়ে এলো। এসে দেখলো প্রথমে জামাইবাবুর গাড়ি থেকে সবাই নামলো, তার পেছন পেছন বাপিদের গাড়িটাও ফিরে আসলো। কিছু বুঝতে না পেরে মনের মধ্যে আতঙ্ক নিয়ে গাড়ির কাছে ছুটে গেল শুভা। জিজ্ঞাসু দৃষ্টিতে মা দিদিদের দিকে তাকালো। মাকে দেখেই ক্লান্ত বিধ্বস্ত লাগছে। তাছাড়া মায়ের সারা শাড়িতে ঠাম্মার রক্ত লেগে শুকিয়ে আছে। তাই দিদি তাড়াতাড়ি মাকে বাথরুমে পাঠিয়ে দিল। তারপর শুভার দিকে তাকিয়ে বলল, ঘরে চল, সব বলছি। ঠাম্মি ঠিক আছে তো দি ভাই? ভয়ার্ত কণ্ঠে শুভা জিজ্ঞেস করলো। হুম বলে দিদি ঘরের দিকে এগিয়ে গেল।
কিছু বুঝতে না পেরে শুভা যেন অর্ধৈর্য হয়ে উঠেছে। দিদির পেছন পেছন ছুটল ঘরের দিকে। ওদিকে জামাইবাবু আর বাপি চাপা স্বরে কি যেন একটা আলোচনা করছে। কিসের এত লুকোচুরি? তাহলে কি শুভাকেই সব কিছু আড়াল করার চেষ্টা? কিছু বুঝতে না পেরে অসহায়ের মতো দিদির পেছন পেছন ঘরে এলো। আশিস সব দায়িত্ব নিয়ে নিয়েছে। দিদি গম্ভীরভাবে বলল, দায়িত্ব নিয়ে নিয়েছে মানে? কিসের দায়িত্ব? তোরা আমাকে খুলে বলবি দিদি ভাই। বিরক্তি নিয়ে শুভা কথাগুলো বলল তার দিদিকে। আমরা নার্সিংহোমে পৌঁছানোর একটু পরেই আশিস এসেছিল ওখানে। তারপর নার্সিংহোমের ব্যবস্থা ওর পছন্দ হয়নি। একজন জুনিয়র ডাক্তারবাবু কোনো রকমে ঠাম্মির মাথায় ব্যান্ডেজ করে দিয়েছিলেন, কিন্তু জ্ঞান ফেরাতে পারছিলেন না। কোনো বড় ডাক্তাররাও ছিলেন না তখন। তাই আশিস নিজের দায়িত্বে বন্ড সই করে ঠাকুমাকে নিয়ে পিজিতে ভর্তি করলো। ওখানে নাকি ওর কোন ডাক্তার বন্ধু আছে। সেই ভরসাতেই ঠাম্মিকে নিয়ে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে শুভা বলল, আর তোরাও ওর ভরসাতেই ঠাম্মিকে একা ছেড়ে দিয়ে বাড়ি চলে এলি? শুভা বলল, তাছাড়া ওকে খবরটা কে দিল? কি করতাম বল? সবাই মিলে ওখানে অশান্তি করতাম। তাছাড়া একা তো ছিল না, অনেক বন্ধু আর ওর মাও এসেছিলেন সঙ্গে। আর কিছুতেই আমাদেরকে সঙ্গে নিল না। বলল, আপনারা সবাই ক্লান্ত, বাড়ি ফিরে যান, আমি আমার বন্ধু শৈবাল সবটা বুঝে নেব। ঠাম্মির কোনো ক্ষতি হতে দেব না, আমার ওপর ভরসা রাখুন। কিন্তু তবুও তোদের যাওয়া উচিত ছিল, অন্যমনস্কভাবেই শুভা বলল। তারপর বলল, ঠিক আছি, আমি যাচ্ছি। এই বুনু, দাঁড়া দাঁড়া, একা একা কোনো ডিসিশন নিস না। তাছাড়া এমনিতেই বাপি আশিসের ওপর রেগে আছে, পাকামি করে ঠাম্মিকে নিয়ে চলে গেছে বলে। বাপিরা গিয়ে তো ঠাম্মিকে দেখতেই পায়নি। তুই নতুন করে আর কোনো ঝামেলা বাঁধাস না, বরং আশিসের সঙ্গে যোগাযোগ কর, ফোন করে দেখ ঠাম্মির জ্ঞান ফিরল কিনা। বলে দিদি স্নানে চলে গেল। এদিকে শুভা বারবার ফোন করেও আশিসকে ফোনে না পেয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বাপির কাছে গেল। স্নান সেরে মাকে অনেকটা ফ্রেশ লাগছে। দুজনেই হসপিটালে যাবার প্রস্তুতি নিচ্ছে। নিজেদের মধ্যে কিছু আলোচনা চলছিল। শুভাকে দেখে দুজনেই চুপ করে গেল। শুভা গিয়ে গম্ভীরভাবে ওর মাকে বলল, মা, আমিও যাব তোমাদের সঙ্গে। ওদিকে রান্নার লোকেরা অধৈর্য হয়ে বাইরে হাঁকডাক শুরু করে দিয়েছে। মায়ের এতক্ষণে খেয়াল হলো যে কেউই কিছু খায়নি। তাই বাড়িতে যে কজন লোক আছে তাদের জন্য অল্প করে কচুরি ভেজে দিয়ে ওদের চলে যেতে বলল। তারপর শুভার দিকে ফিরে বলল, দিদিকে বলে যা সবাইকে যেন খাইয়ে দেয়। ছি ছি, দেখো দেখি, ওর বয়স্ক শ্বশুর শাশুড়িটা না খেয়ে আছেন, কি বাজে ব্যাপার। তুইও তো একটু দেখতে পারতিস। শুভা বলল, আমি জিজ্ঞাসা করেছিলাম মা, ওনারা বললেন কিছু লাগবে না, আর বাপিকে একটু প্রসাদের সন্দেশ আর ডাবের জল এনে দে। শুভা বলল, তোমাকেও একটু কিছু দিই মা, তুমিও অসুস্থ হয়ে পড়বে যে। এক ঝুড়ি কচুরি ভেজে দিয়ে রান্নার লোকেরা সব কিছু গোটাচ্ছিল। শুভা আর ওর মা বাপির সাথে হসপিটালে যাবে বলে বাইরে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় আশিসের গাড়িটা ঢুকলো। বাবা বেশি রেগে গেলে গম্ভীর হয়ে যান, তাই দূরে দাঁড়িয়ে আশিসের ওপর রাগ দেখাতে লাগলো। হই হই করতে করতে গাড়ি থেকে নামলো আশিস ওর মা। গাড়ি থেকে আশিস বলতে বলতে নামলো, ঠাম্মুর জ্ঞান ফিরে গেছে, সবাই আনন্দ করুন, আর কোনো ভয় নাই। শুভা ছুটে গেল শাশুড়িমার কাছে। পেছন পেছন বাড়ির ভেতর থেকে দিদিরাও ছুটে এলো। মাও এসে দাঁড়িয়েছে শুভার পাশে। শুভার শাশুড়ি সম্মতিসূচক মাথা নাড়িয়ে হেসে বলল, আশিস ঠিকই বলছে বিয়ান, আর কোনো ভয় নেই। আমি নিজে শৈবালের সঙ্গে কথা বলে এলাম। ও তো আমার আরেকটা ছেলের মতো, ও নিজেই সব দায়িত্ব নিয়ে দেখছে। ওই তো বলল আঘাত খুব গুরুতর নয়, আসলে বয়স্ক মানুষ তো ভীষণ ভয় পেয়ে গেছেন। আজ রাতটুকু অবজারভেশনে রাখবে, আগামীকালই ছেড়ে দেবে, কোনো চিন্তা নেই। কিন্তু একজন কাউকে তো থাকতে হবে ওখানে। শুভার মা বলল, সেসব ব্যবস্থা করে এসেছে আমার ছেলে, আর তাছাড়া বাড়ির লোক তো রাতে ওখানে অ্যালাউ নেই। ফোনটা স্ক্রিনে ঠাম্মার হাত নাড়ানোর ভিডিওটা অন করে শুভার দিকে বাড়িয়ে দিতে দিতে রান্নার ওদিকে চোখ পড়তে আশিস বলে উঠল, কি ব্যাপার, আপনারা সব গুটিয়ে দিলেন কেন? এখনও তো সব লুচি ভাজাই হলো না। শুভার মা বলল, কে খাবে বলো, সব ভেজে ফেলার থেকে কচির কাঁচা লেচিগুলোই ফেলা ভালো। বেশিরভাগ লোকজন তো চলেই গেছেন, যে কজন আছে তারা আর কতটুকু খাবে। খাবার নষ্ট করা একদম ভালো নয় মা, কত গরিব মানুষ আছে যারা এত সুন্দর খাবার কখনো চোখেই দেখেনি।
জানেন তো তাদের কাছে এসব খাবার স্বপ্ন। ওহে রাঁধুনি মশাই, সব লুচিগুলো ভেজে ফেলুন। শুভা বিরক্ত হয়ে বলল, শুনলে না মা কি বলল, কেউ নেই খাবার লোক। সে আমি বুঝবো, আপনি সব ভেজে ফেলুন তো রাঁধুনি দাদা। অনিচ্ছা সত্ত্বেও রান্নার লোকেরা আবার ভাজতে বসল। শুভা প্রচণ্ড বিরক্তি নিয়ে আশিসকে বলল, এই গোয়ার তুমির জন্যই বাবা তোমার ওপর মনে মনে বিরক্ত। তুমি কি একটু শুধরাবে না? আর নতুন করে কোনো ঝামেলা বাঁধিও না। চলো ঘরে চলো। যা বাবা, আমি আবার কি ঝামেলা করলাম? খুব সহজভাবে হাসতে হাসতেই কথাগুলি বলতে বলতে শুভার পিছু নিল আশিস। অবেলায় খেতে বসে কেউই ভালো করে খেতে পারল না, সবাই খুবই ক্লান্ত। শুভার পিসি আর কাকিরা রাতের খাবার প্যাক করে নিয়ে আগেই চলে গেছে, যদিও ওরা শুভার নিজের কাকি নয়। শুভার বাবারা এক ভাই আর এক বোন, কিন্তু আর সব তুতো ভাই বোন সকলের সঙ্গেই সুন্দরভাবে সম্পর্ক রেখে চলেছে শুভার বাবা। তবু পেছনে দোষ ধরতে ছাড়ে না কেউই। অনেক সাদাসাদি করেও আশিসকে কিছুতেই খেতে বসানো গেল না। ও তো বোকার মতো বলেই ফেলল, আজ গলা ভর্তি করে মাংস ভাত খেয়ে এসেছে। শুভার চোখের ইশারাও কাজে এলো না। আশিসকে ঘরে নিয়ে এসে শুভা রাগ দেখিয়ে বলল, আজকের দিনে কি দরকার ছিল বলো তো ওসব মাংস টাংসের কথা তোলার? তোমাকে নিয়ে আমার লজ্জার শেষ নেই। বলে শুভা কাঁদতে লাগলো। এতক্ষণের অভিমান চোখের জল হয়ে ঝরে পড়তে লাগলো। সহজ সরল আশিস তার নতুন বউকে কাঁদতে দেখে ভয় পেয়ে কাছে গিয়ে বলল, এতে কাঁদবার কি আছে বলো তো সু? তাছাড়া আমি তো কিছু মিথ্যা কথা বলিনি। সবাই বারবার খেতে বলছিল, ওদের কি বলতাম লুচি খেয়ে পেট ভরা আছে? তা কেন কিছুই বলতে না তুমি, তাহলেই আমি শান্তি পেতাম। আমাকে পদে পদে লজ্জায় ফেলা তোমার যেন স্বভাব হয়ে গেছে। থাক, আর তোমাকে বলে কোনো লাভ নেই, যা করার সবার সামনে করেই ফেলেছ। এদিকে সন্ধে পড়ে গেছে, দিদিরাও তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। তার আগে শুভার সাথে দেখা করতে এলো। শুভা অবাক হয়ে বলল, তুইও চললি নাকি দি ভাই? হ্যাঁ রে, কাল তো সোমবার, ব্যাংক খোলা, তোর জামাইবাবুকে যেতেই হবে। কিন্তু তুই যাচ্ছিস কেন? তোর তো আজ থাকার কথা ছিল। শুভা দিদিকে বলল, না রে যাই, আবার পরে আসবো। তাছাড়া শ্বশুর শাশুড়ি মাও তাই চান, ওনাদেরও শরীরটা ভালো নেই। আর তোরা তো আছিসই মা বাবার পাশে, আর চিন্তার কি আছে? দিদির বলা শেষের কথাটা শুভার কানে বিঁধল। দিদি কি টোনটিং করে কথাটা বলল? আশিস আজ সব দায়িত্ব নিয়েছিল, তাই হয়তো জামাইবাবুর অভিমান হয়ে থাকতে পারে, আর তাই হয়তো দিদিকে জোর করে নিয়ে চলে যাচ্ছেন। শুভা সহজ হবার ভঙ্গিতে দিদিকে বলল, আমি কি জামাইবাবুর সঙ্গে কথা বলবো দি ভাই? তোকে অন্তত আজ রাতটা থাকতে দিক, এখানেও তো তোর প্রয়োজন আছে। না রে, আজ উপায় নেই। তাছাড়া ঠাম্মিকে তো কালই ছেড়ে দিচ্ছে, প্রয়োজন হলে আবার এসে পড়ব। তোরা থাকছিস তো রাতে। শুভা আশিসের দিকে তাকালো। আশিস বলল, শু থাকলে আমার কোনো আপত্তি নেই, তবে তার আগে সবাইকেই আমার সঙ্গে যেতে হবে একটা জায়গায়। শুভা আর ওর দিদি একসঙ্গে বলে উঠল, কোথায়? মন্দিরে, একটা পুজো বাকি আছে, আশিস বলল। ওরা কিছু বুঝতে না পেরে ওর মুখের দিকে তাকালো। শুভা মনে মনে ভাবল, আশিস আর পুজো? তারপর বাড়ির সবাইকে জোর করে রাজি করিয়ে আশিস রওনা দিল মন্দিরের উদ্দেশ্যে। সাথে শুভার শাশুড়ি মাও গেলেন, দিদিরাও যেতে বাধ্য হলো। আসলে আশিসের মধ্যে লোকের ওপর জোর খাটানোর এক অদ্ভুত ক্ষমতা আছে, তাই চাইলেও কেউ না করতে পারে না। মন্দির নাম লেখা একটা সিংহদুয়ার দিয়ে পরপর 3টে গাড়ি ঢুকলো অনাথ আশ্রমের চাতালে। অনেকগুলি বাচ্চা হই হই করতে করতে ছুটে এলো আশিসের কাছে। মনে হলো আশিসের সঙ্গে ওদের ভালোই ভাব। ওদের দিকে হাত দেখিয়ে আশিস বলল, এই আমার মন্দির আর এরা আমার ভগবান, চলুন এখন এদের সেবা করি। আশ্রম কর্তৃপক্ষকে আগেই ফোন করে রাতে রান্না করতে বারণ করেছিল আশিস। সকলকেই তাই পাত পেড়ে খেতে বসানো হলো। আর পরিবেশন করতে গেল শুভা, ওর দিদি আর মা। একসঙ্গে প্রায় 60-65 জন খেতে বসেছে। 3 জনে পরিবেশন করতে হিমশিম খাচ্ছে দেখে জামাইবাবু আগেই ওদের সঙ্গে যোগ দিয়েছে। আশিস ওর শ্বশুরমশাইয়ের দিকে চেয়ে বলল, বাবা আপনিও যান, পুষ্পাঞ্জলি দেবেন না? শুভার বাবা আর্দ্র কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা। প্রায় 100 জনের খাবার 60-70 জন মেয়ে উঠিয়ে দিল পরম তৃপ্তির সঙ্গে। ফেরার সময় গর্বে শুভার বুকটা ভরে উঠল। জামাইবাবু বলল, আশিস আমাকেও তোমাদের স্বেচ্ছাসেবী সংস্থায়
যুক্ত করে নাও। আশিস বলল, সেরকম কোনো ব্যাপার না দাদা ভাই, মন চাইলে ছুটির দিনে একটু ওদের সঙ্গে সময় কাটিয়ে যাই। তারপর মুচকি হেসে শুভার দিকে তাকিয়ে বলল, ওই রবিবারের আড্ডা আর কি, যতটুকু পারি সাহায্য করি। এর মাঝেই আশিসের ফোনে ডক্টর শৈবাল ভিডিও কল করেছে। সবাই উৎসাহী হয়ে আশিসকে ঘিরে ধরল। ঠাকুমা হাসছেন, হাত নাড়িয়ে বললেন, আমি খুব ভালো আছি, তোরা চিন্তা করিস না, পূজাটা শেষ করে নে। বাবা সজল চোখে বলল, মা গো, খুব সুন্দরভাবে আমাদের পূজাটা শেষ হলো, আর সেই জন্যই তো তুমিও সুস্থ হয়ে গেলে। এখন বিশ্রাম নাও, কাল আমরা সবাই মিলে তোমাকে নিতে আসছি। ঠাকুমা হাসতে হাসতে টাটা করলো। কিন্তু আমার মনে যে একটা খটকা রয়ে গেল। শুভা, আশিস এবং উপস্থিত সকলকেই উদ্দেশ্য করে বলল। সবাই একসঙ্গে বলল, কিসের খটকা? শুভা আশিসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোমাকে খবরটা কে দিল? সবাই শুভার দিকে তাকিয়ে বলল, তুই আশিসকে জানাসনি? আশিস বলল, আরে আমাকে তো নীলাঞ্জনা মৈত্র নামে এক মহিলা ফোন করে সব বলল। সকলেই একসঙ্গে চিৎকার করে বলল, পিসিমণি! যাক, এতদিনে নীলা একটা কাজের মতো কাজ করেছে। বাবা হেসেই বলল। সবাই একসঙ্গে হেসে উঠল। শুভা বলল, মনে করে রাতে ফোন করে পিসিমণিকে থ্যাঙ্কস জানাতে হবে। তারপর ওদের গাড়িগুলো ছেড়ে দিল। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।